একটা মানুষ বিয়ে করলো, কতদিন পরে গিয়ে সে ডিভোর্স ফাইল করতে পারে? আজকের জেনারেশন না প্রেম আর বিয়ে দুটোকে গুলিয়ে ফেলেছে। এই সোশ্যাল মিডিয়াও কি কোথাও কি কারণ হয়ে দাঁড়ায় বিচ্ছেদের? প্রেম থেকে বিয়ে, হ্যাঁ, এটা কিন্তু পুরো একটা ট্রানজিশন। বাচ্চার দায়ভার নিয়ে বহু সময় বিভিন্ন প্রশ্ন হয়েছে। বাচ্চাটি কার কাছে থাকবে? বিয়ে শাদী হয়, মেয়েটি জানতে পারে ছেলেটি গে। আইনে কি নারী পুরুষ সমান সমান ভাবে দেখা হয়? ছেলেদের কিছু নেই না, হয়তো ছেলেদেরকে মানুষ মনে করে না। 498 এই কেসটা কখন অ্যাপ্লিকেবল করা যায়? শান্তনু টেক, এখানে চেনা মুখের অচেনা কথা হয়। নমস্কার এন্ড ওয়েলকাম টু শান্তনু টেক, এবং এখানে চেনা মুখের অচেনা কথা হয়। আজকে আমার গেস্ট যিনি, তিনি দীর্ঘ 16 বছর ধরে বিচ্ছেদের হয়ে সুস্থ সম্পর্ককে ভাঙতে দেখেছেন। বিভিন্ন সময় কোর্টে গিয়ে তিনি লড়াই করেছেন। এই সম্পর্ক যেটা জোড়া লেগেছে সেটা ন্যায়, অন্যায় এবং বিচ্ছেদের কেস নিয়ে তিনি 16 বছর ধরে লড়াই করছেন। আজকে আমার গেস্ট লয়ার শিল্পা সেনগুপ্ত। দিদি, অসংখ্য ধন্যবাদ আজকে আমার এই শোতে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমি তো খুব একটা ভুল বললাম না? মানে বহু সুস্থ সম্পর্ককে ভাঙতে দেখেছো। অবশ্যই। আমি আজকে অনেকগুলো অভিজ্ঞতা শুনতে চাই এবং জানতেও চাই। আমি প্রথমেই যেটা জানতে চাইবো যে ডিভোর্স, বিচ্ছেদ, একটা মানুষ বিয়ে করলো, তার কতদিন পরে গিয়ে সে ডিভোর্স ফাইল করতে পারে আইনত? আইনত অ্যাটলিস্ট আফটার অ্যান ইয়ার, 1 বছর পরে। আচ্ছা, একটা বছর থাকতেই হবে, ওটা মাস্ট। বা যদি নাও থাকে 1টা বছর, ধরুন আমি বলতে চাইছি বিয়েটা হয়তো, এখন তো বিয়ের মরশুম চলছে, একদম একদম। ডিসেম্বরে বিয়ে হলো, দেখা গেল যে 2 মাস পরে হয়তো কোনোভাবে তাদের মধ্যে মতের অমিল, বিভিন্ন সমস্যা, যাই হোক, তো অন্তত ওই 1টা বছর একটা টাইম পিরিয়ড তাদের সেপারেশন থাকতেই হবে। আচ্ছা বা বিয়েটা হয়ে 1 বছর হতেই হবে। আচ্ছা, মানে বিয়ের পর 1 বছর তাদের বিষয়টার মধ্যে থাকতে হবে, তারপরে গিয়ে ফাইল। হ্যাঁ, এবার যদি মনে হচ্ছে যে 2 মাস পরে আমি থাকতে পারছি না, তাকে তো আর জোর করে কেউ বলবে না যে তুমি একটা খারাপ জায়গায় থাকো, ঠিক, তখন সেপারেটেড থাকো। কিন্তু ফাইল যদি করতে হয় সেটা কিন্তু ওই বিয়ের 1 বছর পরে, মানে যখন ফার্স্ট অ্যানিভার্সারি, তারপরে। খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ বললেন, ফার্স্ট অ্যানিভার্সারি। এরকম তো হয়েছে, বলুন, মানে ধরুন যাদের অ্যানিভার্সারি যে বছর হওয়ার কথা সে বছর বিচ্ছেদ হচ্ছে। হ্যাঁ, অনেক সময় হয়েছে। বিয়ে 2 মাসও টেকেনি, হ্যাঁ, 3 মাসও টেকেনি, এমনও হয়েছে। আচ্ছা, এই যে 16 বছর, রেশিওটা একটু জানতে চাই। মানে যখন প্রথম আপনি এই প্রফেশনে আসেন, তখন কি পরিমাণ ডিভোর্স হতো, আর এখন বর্তমান সময় কি পরিমাণ ডিভোর্স হচ্ছে? রেশিওটা কি বেড়েছে না কমে গেছে? অবশ্যই রেশিও এখন মোটামুটি 80%। 80% বেড়েছে ডিভোর্সের? হ্যাঁ, মানে আমি আমার প্র্যাকটিস জীবনে বলছি, হ্যাঁ হ্যাঁ, হয়তো আমার থেকে যারা সিনিয়র আছে তারা আরো বেশিই বলবে। তারা যখন প্র্যাকটিস শুরু করেছে তখন এই ডিভোর্সের ব্যাপারগুলো এত ঠিক। হতো না, হতো এত ঠিক। হতো না। কিন্তু আমরা যে সময় থেকে শুরু করেছি আমরা ডিভোর্স দেখছি এখন। আমাদের তো, মানে আমি কলকাতার জুরিসডিকশনে যদি বলি, শিয়ালদা কোর্ট আছে, আলিপুর কোর্ট আছে, বারুইপুর কোর্ট আছে, হাওড়া কোর্ট আছে, ঠিক আছে। তো এই বিভিন্ন যে কোর্ট, আমি মোটামুটি একটা যে কোনো কোর্ট, আমি কারো কোনো কোর্টের নাম নিচ্ছি না, এখন এই ডিসেম্বরে সেই কোর্টে ডিভোর্সের ফাইলিং চলছে 3000-এর সিরিয়াল নাম্বারে। মানে আমাদের যে কেস নাম্বার পড়ে সেটা তো একটা সিরিয়াল নাম্বার অনুযায়ী যায়। 3000? সেটা একটি পার্টিকুলার কোর্টের ক্ষেত্রে আমি বলছি। মানে একটা কোর্টে 3000, এরকম বাকি কোর্টগুলো আছে? বাকি কোর্টগুলো এবার আপনি গুনে নিন, মানে এরকম কোন কোর্টে হয়তো 1000, কোন কোর্টে হয়তো 2000। ওরে বাপরে। আচ্ছা, কেন এত দীর্ঘ আপনার প্র্যাকটিস জীবন, কি কেন মনে হয় যে মানে ডিভোর্স হচ্ছে কেন? সব থেকে যেটা বড় বিষয় হয়ে গেছে আজকে, মানে আমিও খুব পুরোনো জেনারেশনের মানুষ নই, তবুও বলবো আজকের জেনারেশন না প্রেম আর বিয়ে দুটোকে গুলিয়ে ফেলেছে। বাহ, কিরকম বিষয়টা, কেন কেন এটা? হ্যাঁ, এবার সেটাই আসি, যেটা হচ্ছে
প্রেমের জায়গাটা কিন্তু অন্যরকম, আর বিয়েটা কিন্তু দায়িত্ব, ঠিক হুম। আছে? বিয়ে মানে একে অপরের দায়িত্ব নেওয়া। মানে আমাদের সেই দিন চলে গেছে যেই সময় মানে আমরা জানতাম বা ছোট থেকে দেখেছি যে বাবা মানেই সংসার চালাবে, হুম সেই দিন কিন্তু কেটে গেছে। এখন মেয়েরাও সব ইন্ডিপেন্ডেন্ট, ফিনান্সিয়ালি অনেক উঁচু উঁচু পোস্টে মেয়েরা কাজ করে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তারা কিন্তু এই ডমিনেশনটা মেনে নিতে পারে না, কারেক্ট। প্রথম কথা। সেটা প্রত্যেকটি ছেলেকেও বুঝতে হবে, সেই সম্মানটা তাদের দিতে হবে, ঠিক আছে? আর দ্বিতীয়ত কথা, মেয়েদের ক্ষেত্রেও বলবো পেশেন্সটা বড্ড কম। মানে তাদের মধ্যে কি হয়, প্রেমের সময় আমি যে রকম ভাবে সময়টা কাটিয়েছি, প্রত্যেক উইকে আমি মোটামুটি 4 দিনই দেখা করছি, হুম বা অফিসের পরে একটু কোথাও কোনো রেস্টুরেন্টে গিয়ে একটু কফি চা পিৎজা খাচ্ছি, সেটা বিয়ের পরেও এক্সপেক্ট করে। সেটা কিন্তু হয় না, সেটা হয় না। দুটোর মধ্যে অনেক চেঞ্জেস আছে। ওই যে বললাম বিয়ে মানেই দায়িত্ব, তখন কিছুটা সময় তো তোমাকে তোমার বাড়ির লোকজনের জন্য দিতে হবে, যেটা এক্সটেন্ডেড ফ্যামিলি, মানে শ্বশুর শাশুড়ি বা ধরুন যারা জয়েন্ট ফ্যামিলিতে আছে, সেই এক্সটেন্ডেড ফ্যামিলিকে তোমার সময় দিতে হবে। সেই সময়টা তোমরা যখন মনে করছো যে আমরা কেন মানে আমার কাছে এরকমও কমপ্লেন নিয়ে ডিভোর্সের জন্য এসছে, ক্লায়েন্ট এসছে, হুম হুম। সেই মেয়েটির বক্তব্য হচ্ছে বিয়ে হয়েছে তো অ্যারাউন্ড 5 to 6 months, 2-3 বছরের প্রায় প্রেম, আচ্ছা। ঠিক আছে, অফিস কালিগ। তো তখন হচ্ছে অফিস থেকে বেরিয়ে আমরা বিভিন্ন জায়গায় আর কি যা হয় একটু কফি হুম, খেলাম, হুম, হুম, হুম। বাইকে করে হয়তো একটু লং কোথাও ঘুরে গেলাম, একটা ওটা তো সময় প্রেম, কাটাতো। একটা সময়, একটা কোয়ালিটি টাইম কাটানো। সেটা তো এখন আমার হাজবেন্ড করছে না, তার মানে আমার হাজবেন্ডের আমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। এবার হাজবেন্ডের বক্তব্য হচ্ছে ম্যাডাম আমি করছি না তা না, কিন্তু আমি হয়তো সেটা রেগুলার করতে পারছি না, যেটা আমি অফিসে থাকাকালীন করতাম। আমি হয়তো সেটা মাসে 2 বার করতে পারছি, বা আমি যে সানডে গুলোই করতে পারছি। ঠিক। তো এই জিনিসগুলো কিন্তু মেয়েদেরকেও বুঝতে হবে যে বিয়ে মানে কিন্তু দায়িত্ব, বিয়ে মানে কিন্তু প্রেম নয়। হ্যাঁ অবশ্যই প্রেম তো থাকবেই, কিন্তু সেটা প্রতিদিন আর হবে না, কারেক্ট। যেটা বিয়ের আগে সম্ভব। কারণ বিয়ের আগে কি হচ্ছে, বিয়ের আগে হচ্ছে দুজনেই যে ঘুরলো ফিরলো, বাড়ি গেল, দুবাড়িতেই মা বা বাড়ির যে কোনো হুম, সদস্য হুম। তারা রান্না বান্না করে রাখছে, যাচ্ছে খাচ্ছে ঘুমিয়ে পড়ছে। ঠিক। বিয়ের পরে কি সেটা সম্ভব? খুব দামি কথা। সম্ভব নয়। এবং আমরা যে দেশে বাস করি, সেখানে বিয়ে মানে কিন্তু একটা সোশ্যাল ইনস্টিটিউশন, যেটা আমাদের আইনের 1ম এবং 2য় বর্ষে পড়ানো হয়, ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়ানো হয়। ইটস আ সোশ্যাল ইনস্টিটিউশন। সোশ্যাল ইনস্টিটিউশন মানে বিয়ে মানে কিন্তু আমাদের সমাজকে নিয়ে চলতে হয়, আমাদের অনেক সামাজিক দায়িত্ব থাকে। ঠিক। বা সামাজিক দায়িত্ব মানে আমি পাশের বাড়ির কাকিমার কথা বলছি না, সামাজিক দায়িত্ব মানে আমার যারা এক্সটেন্ডেড ফ্যামিলি, ঠিক। আমার পরিবার, সেটা আমার শ্বশুর শাশুড়ি কেন, আরো অনেকেই হতে পারে। কারেক্ট। আমার বাড়িতে ধরুন আমার কোনো মানুষ বিয়ের পরে এসছে, আমি আমার হাজবেন্ডকে বলছি আমি এখন ঘুরতে যাব, আমাকে নিয়ে যেতেই হবে, এটা কি করে পসিবল? তখনই তো বিবাদটা বাঁধছে, আর তখনই আপনাদের কাছে আসছে। তখনই বিবাদ বাঁধছে। ঠিক। এবং ভাইস ভার্সা, এটাও বুঝতে হবে যে একটি ছেলে বিয়ের আগে যে ইনকামটা করতো, হুম হুম। বিয়ের পরে তো ডেফিনেটলি সে যদি সত্যি একটা ফ্যামিলি পার্সন হয়ে থাকে, হুম। সত্যি সে মনে করে যে আমাকে আমার ফ্যামিলিটাকে একটা বেটার লাইফ দিতে হবে, তো সে তো চেষ্টা করবে তার রোজগারটা বাড়ানোর। তো রোজগারটা বাড়াতে গেলে তো তাকে কাজে সময়টা অনেক বেশি দিতে হবে। কারেক্ট। তাহলে সে যদি তোমাকে নিয়ে ঘুরে বেড়ায়, সে কি করে কাজের জায়গাটায় ফোকাস করে তার ইনকামটা বাড়াবে? খুব দামি পয়েন্ট। এই সময়টাই প্রত্যেকের জীবনে একটা এটা একটা পুরো ট্রানজিশন, কিন্তু মানে প্রেম থেকে বিয়ে, হ্যাঁ এটা কিন্তু পুরো একটা ট্রানজিশন। এই অ্যাকসেপ্টেন্সটা খুব দরকার যে আমি এখন আর প্রেম করছি না, আমি এখন তার ওয়াইফ, আমি এখন তার গার্লফ্রেন্ড নই। ভ্যালেন্টাইন ডেতে আমি গিফট নাও পেতে পারি, এটা মেনে নিতে হবে তোমায়। ভ্যালেন্টাইন ডেতে যে সেই মানুষটা আমার সাথে আছে, এটাই আমার গিফট, কিন্তু এটা বাহ। মেনে নিতে পারে না। আমায় তো ভ্যালেন্টাইন ডেতে তখন ফ্লাওয়ার্স এনে দিত, আমায় তো ভ্যালেন্টাইন ডেতে অমুক রেস্টুরেন্টে নিয়ে খাওয়াতে নিয়ে যেত,
কিন্তু এইবার ভ্যালেন্টাইন ডে তো অফিস থেকে ফিরলো রাত্রি 11টায়। কেন? এটা তো প্রশ্নটা মনে আসা উচিত, কেন? সে কি আচ্ছা, এই কারণগুলোর জন্য ডিভোর্স হয়? একদম, এটাই তো এই মেন্টাল ইনকম্প্যাটিবিলিটি, দিস ইজ মানে মিসআন্ডারস্ট্যান্ডিং এর শুরু, এটাই তো মিসআন্ডারস্ট্যান্ডিং এর শুরু। আচ্ছা, ধরুন যারা আপনার কাছে আসলো যে বিচ্ছেদ চায়, হুম ডিভোর্স চায়, হুম। প্রথম কি পরামর্শ দেন তাদের? আমি শুনেছি যে আপনারা একটা সাজেশন দেন যে মেনে নেওয়ার, মানিয়ে নেওয়ার, এরকম কি সত্যি সাজেশন আপনারা দেন? দেখুন, মানিয়ে নিতে যদি আমাকে পার্সোনালি বলেন, আমি কখনো সাজেশন দিই না। আচ্ছা। কিন্তু তার পিছনে গ্রাউন্ড আছে, আমাকে আগে বুঝতে হবে মানিয়ে নেওয়ার মতন পরিস্থিতি আছে নাকি। আচ্ছা। এই যে যে পয়েন্টগুলো আমি আপনাকে বললাম কিছুক্ষণ আগে, সেই পয়েন্টগুলো কিন্তু মানিয়ে নেওয়ার পয়েন্ট, Correct. কারণ এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর পয়েন্ট। এটা মানিয়ে নেওয়া যায় যে আমার হাজবেন্ড আগে, বিয়ের আগে অফিস থেকে বেরিয়ে আমাকে নিয়ে ঘুরে টুরে বাড়িতে 10টার মধ্যে ঢুকে যেত, এখন বিয়ের পরে সে 11টার আগে বাড়ি ফিরছে না। তোমাকে রিজনটা খুঁজতে হবে। হুম। তুমি যদি প্রথমেই অ্যাজাম্পশনে চলে যাও যে আমার হাজবেন্ডের আর আমার প্রতি ইন্টারেস্ট নেই, আমার হাজবেন্ড অন্য কোথাও ফোকাসড, সেটা এক্সট্রা ম্যারিটাল হোক বা অন্য কিছু হোক, সেইখানটা তো আমি মনে করি ম্যারেজ কাউন্সিলিং করানো দরকার, আচ্ছা। মাস্ট। কিন্তু এমন কিছু পরিস্থিতিতে মানুষ আমাদের কাছে আসে যেই জায়গাটা কখনোই মানিয়ে নেওয়া যায় না। আপনার প্র্যাকটিস জীবনে ম্যাক্সিমামটা কি দেখেন? মানুষ কেন বিচ্ছেদ চায়? এই একটা তো কারণ থাকে বা 5টা কারণ থাকে। কোন কারণগুলোর মধ্যে ম্যাক্সিমাম মানুষ বিলং করে, কোনটা দেখেন আপনি? অ্যাট প্রেজেন্ট যেটা, অ্যাট প্রেজেন্ট বলবো না, এটাই মোস্টলি রিজন, সেটা হচ্ছে মানুষের ওই কিছুটা বলতে পারেন ক্রুয়েলটি, মানে অত্যাচার করা। সবসময় অত্যাচার মানে কিন্তু ওই ফিজিক্যাল অত্যাচার নয়, আচ্ছা। মানসিক অত্যাচার। যেমন? যেমন আমি একটা মানে ঘটনা বলছি। হুম। সেই ক্লায়েন্টের, যদিও কেসটা এখনো সাবজুডিস, মানে এখনো পেন্ডিং আছে কোর্টে। সেটা কিরকম ঘটনাটা, যে ওয়াইফকে আমি সময় দেব না, আচ্ছা। ওয়াইফ যতই ভালো করুক তাকে আমি অ্যাপ্রিসিয়েট করব না, আমি তাকে অলওয়েজ টন্ট করেই কথা বলবো, তার বডি শেমিং করব, তার ফ্যামিলিগত নিয়ে আমি একটা অ্যাসিসিনেশনে যাব, তার পড়াশোনা নিয়ে তাকে আমি ছোট দেখাবো, বা হতে পারে ওয়াইফ হয়তো সেরকম মানে খুব ফিনান্সিয়াল এস্টাবলিশড একটা কোনো ফ্যামিলি থেকে আসেনি, হতেই পারে খুবই মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, সেখানে তার মা বাবাকে ছোট করব, মানে আমি ডেলিবারেটলি একটা মানুষকে আমি হিউমিলিয়েট করব, এরকমও মানুষ আছে। ইটস নট অ্যাবাউট ওয়াইফ, আমি কিন্তু এটা ভাইস ভার্সা হাজবেন্ডের ক্ষেত্রে বলছি, অনেক ওয়াইফরাও এটা করে থাকেন। ঠিক। কথায় কথায় বাবা মা তুলে কথা বলা, হুম। বংশ তুলে কথা বলা, ঠিক এগুলো আছে, একটা- তার ইনকাম তুলে কথা বলা। তো দিস ইজ ক্রুয়েলটি, দিস ইজ মেন্টাল ক্রুয়েলটি। এবার ক্রুয়েলটির ব্যাপারটা এতটাই ভাস্ট আমাদের আইনে যে এটার এক্সাক্ট ডেফিনেশন এখনো কিছু নেই। ওকে। সবসময় মারধর করলেই যে ক্রুয়েলটি হবে সেটা নয়। কথাতেও অনেক কিছু হতে হ্যাঁ, পারে। তো ওই যে আমি বলছিলাম যে ক্লায়েন্টের কথা, তার মামলা 2015 থেকে আজও কিন্তু চলছে। কেন, কি এমন এলিগেন্স এসছে যেটার জন্য এখন অ্যালিগেশন, হ্যাঁ অ্যালিগেশন এটাই যে ওই যে বললাম মেন্টাল টর্চার, অ্যাবিউজিভ কথাবার্তা, ঠিক আছে। যখন মেয়েটি মানে অ্যাকচুয়ালি ওয়াইফ যিনি, উনি ডিভোর্সটা ফাইল করেছেন, সে খুবই একটু নিরীহ প্রকৃতির মানুষ, মানে দেখলেই বোঝা যায় একটু শান্তশিষ্ট এরকম। তো যখন আর কি সে নিজের জন্য ভয়েসটা রেজ করলো, ঠিক আছে, তখনই হাজবেন্ডের ইগোতে লাগলো, এবং সে তখন যেহেতু তার একটা টাকার জোর আছে, সে বিভিন্ন ভাবে তাকে একটা ডিলে প্রসেসে নিয়ে যাচ্ছে ডিভোর্সে। ওকে। কিন্তু প্রশ্নটা এখানেই যে যে মানুষ দুজন
আজকে প্রায় ধরুন 12 বছর আলাদা, তাদের মধ্যে কি কখনো আর সংসার হবে? 12টা বছর আলাদা, মানে দুজন দুজনের কাছে কিন্তু পুরোপুরি অচেনা এখন। কখনো কি হবে? কখনোই হবে না। ধরো একটা বিবাহিত জীবন, হুম তাদের কোনো একটা সন্তান, পুত্র সন্তান বা কন্যা সন্তান হুম, আছে, হুম, হুম। তারপর তারা ডিসাইড করে যে তারা আর থাকবে না। এরকম তো প্রচুর আছে, কি কেস, এরকম কোনো তো- ঘটনা এরকম? এরকম তো প্রচুর আছে। এটারই আমি একটা মানে এক্সাম্পল দিচ্ছি, যে বাচ্চা স্কুলেই পড়ে, ঠিক আছে, মা রিলস বানাতে এতটাই ব্যস্ত, হাজবেন্ডের অফিসে এনকোয়ারি বসেছে, হাজবেন্ড গভর্নমেন্ট সার্ভিস করে, যে কোনো কারণেই হোক হাজবেন্ডের অফিসে একটা এনকোয়ারি বসেছে, মানে তার চাকরি যায় যায় অবস্থা। আচ্ছা, তো একজন হাজবেন্ড প্রথমে সে ঘটনাটা কাকে বলবে? স্বাভাবিক তার ওয়াইফকে বলবে, যে তার সব থেকে কাছের, ঠিক। তাই না? বা একটা ওয়াইফেরও জীবনে যদি এটা হয়, আমি তো সবার আগে গিয়ে হাজবেন্ডকেই বলবো ঠিক। যে আমি এরকম একটা প্রবলেমে পড়েছি। সেইখানে যদি ওয়াইফ রিলস বানিয়ে পোস্ট করছে, সেই হাজবেন্ডের কি করণীয়? এবং একবার না, একাধিকবার। এটা এটা সত্যি ঘটনা। এটা সত্যি ঘটনা, এটা সত্যি ঘটনা, আমারই ক্লায়েন্টের ঘটনা। এবার স্বাভাবিকভাবে এটা তো দেখুন, এটা তো মেন্টাল বন্ডিং, ঠিক। ম্যারেজ ইজ আ মেন্টাল বন্ডিং, ইমোশনাল বন্ডিং। ঠিক। হ্যাঁ, আর একটা বয়সের সাথে সাথে ওই যে উম, বলে না, মানে সবকিছুই চলে যায়, কিন্তু একটা মানুষের মেন্টাল অ্যাটাচমেন্টটা থেকে যায়, ইমোশনাল অ্যাটাচমেন্টটা থেকে যায়। আমরা কেউ সারা জীবন কিন্তু ইয়াং থাকবো না, সারা জীবন আমাদের সেই গ্ল্যামার থাকবে না, ঠিক। কিন্তু ইমোশনাল অ্যাটাচমেন্টটা কিন্তু সবসময় থেকে যাবে। তো সেই ইমোশনাল অ্যাটাচমেন্টটা যখন হাজবেন্ড বা ওয়াইফ, তারই কোনো অপোজিট জেন্ডার, সেটা বান্ধবী হতে পারে, বন্ধু হতে পারে, কালিগ হতে পারে, সোশ্যাল মিডিয়া থেকে কারোর সাথে পরিচয় হয়ে হতে পারে, সেই সেম ইমোশনাল অ্যাটাচমেন্টটা যখন সে এখান থেকে পাচ্ছে, সে যখন কোনো একটা ভ্যালুয়েবল অ্যাডভাইস পাচ্ছে, যে এরকম একটা সিচুয়েশনে তুমি এটা করতে পারো, বা তুমি চিন্তা করো না, আমি আছি, তুমি ভয় পেও না, যা হবে আমরা দুজনে বুঝে নেব। এই যে খুব ছোট ছোট ওয়ার্ডস, কিন্তু এই ওয়ার্ডস গুলোর মধ্যে বিশাল স্ট্রেংথ থাকে একটা মানুষকে মনের জোর দেওয়ার জন্য। সেই ওয়ার্ডস গুলো যখন হারিয়ে যায়, তখন তো মানুষের আর কিছু করার থাকে না। আমি এটা দর্শকদের জন্য একটা ইনফরমেশন দিতে যাব। এই জিনিসটা অনেকের মধ্যেই এই কোয়েশ্চেনটা আসে, এবং আমার কাছেও আসে, যে ম্যাডাম আমার তো রেজিস্ট্রি ম্যারেজ নয়, তাহলে আমার ডিভোর্সের কি দরকার? এটা খুব ভুল কনসেপ্ট। রেজিস্ট্রি ম্যারেজ হলেই যে ডিভোর্স বা কোর্ট অবধি আপনাকে যেতে হবে, আর আপনি মন্দিরে সিঁদুর দান করেছেন বা সামাজিক ভাবে বিয়ে করে সিঁদুর দান করেছেন তখন যেতে হবে না, এটা নয়। আপনি বিয়ে করেছেন মানেই আপনাকে কোর্টে এসেই বিচ্ছেদ করতে হবে। ওকে। কারণ এই কনসেপ্টটা অনেকের মধ্যেই রয়েছে, আমি দেখেছি। ঠিক আছে, খাতায় কলমে তো বিয়ে হয়নি না। আমার কথা হচ্ছে, তাহলে মানে বলতে খারাপ লাগে, তাহলে এতদিন আপনারা কি স্ট্যাটাস নিয়েছিলেন সমাজে? ঠিক না। একটা কথা আমি বলি, যে ধরো আমার বাবা মার সময় যখন বিয়ে হয়েছে, আমি দেখেছি যে এই রেজিস্ট্রির ব্যাপারটা তখন অতটা চল ছিল না। এখন যেমন রেজিস্ট্রিটাকে ম্যান্ডেটরি করে দিচ্ছে, মানে আমাদের বাবা মা অব্দি তো অনেক পুরনোই হয়ে গেল, মানে আমাদের যখন বিয়ে হয়েছে তখনও রেজিস্ট্রি ম্যান্ডেটরি ছিল না। আচ্ছা, ঠিক আছে, কিন্তু বিয়ে যখন হয়েছে তখন তো তোমরা স্বামী স্ত্রী, এবং সেই বিয়ে থেকে, সেই ওয়েডলক থেকে যে বাচ্চাটিও আসছে, সেও তো একটা লেজিটিমেট চাইল্ড। আচ্ছা, এই বাচ্চার দায়ভার নিয়ে বহু সময় বিভিন্ন প্রশ্ন হয়েছে, যে বিচ্ছেদ হয়েছে, বাচ্চাটি কার কাছে থাকবে, মা না বাবা, বাবা কতটা দায়িত্ব নেবে, মা কতটা দায়িত্ব নেবে, মায়ের সাথে বাচ্চাটা কতক্ষণ থাকবে, বাবার সাথে বাচ্চাটা কতক্ষণ, এই জায়গাগুলো নিয়ে একটু যদি আপনি বলেন। রিগার্ডিং কাস্টাডি অফ দ্য চাইল্ড, সবার উপরে কোর্ট যেটা দেখে, ওয়েলফেয়ার অর ওয়েলবিং অফ দ্য চাইল্ড। মানে ওয়েলফেয়ার বা ওয়েলবিং অফ দ্য চাইল্ড মানে বাচ্চাটি মানসিকভাবে এবং শারীরিকভাবে কোথায় বা কার কাছে সুস্থ থাকবে, ভালো থাকবে। সব
এটা ধরেই নেওয়া হয় যে মায়ের মতন কেউ নয়, এটা ফ্যাক্ট। ঠিক। কিন্তু এমনও কিছু কেস আছে যেখানে বাবাকে দিয়ে দেওয়া হয়েছে কাস্টাডি। তাই জেনারেলি কন্যা সন্তানকে দেওয়া হয় না, মেয়ে সন্তানকে সিঙ্গেল মানে বাবা অ্যাডপ্ট করতে দেওয়া, অ্যাডপ্ট বলছি, কাস্টাডি দেওয়া হয় না। কিন্তু যদি ধরুন সিচুয়েশন এমন হয় যেখানে সেই মেয়ে সন্তানটি প্রচন্ডভাবে মেন্টালি বা ফিজিক্যালি সে টর্চার্ড, তার সেই বিকাশটা হচ্ছে না, তাহলে ডেফিনেটলি বাবা যদি কাস্টাডি ফাইল করে এবং প্রমাণ করে দিতে পারে যে মায়ের কাছে থাকলে সেই বাচ্চাটি পক্ষে একটা সুস্থ জীবন পাওয়াটা সম্ভব নয়, কোর্ট ডেফিনেটলি বাবাকেও দেবে। ওকে। কারণ কোর্টের কাছে ইম্পর্টেন্ট হলো বাচ্চাটির একটা যেন ভালো ভবিষ্যৎ, বাচ্চাটি যেন একটা ভালো মানুষ হিসাবে বেড়ে ওঠে। কারেক্ট। এবং ডেফিনেটলি এখন তো প্রচুর এরকম রুলিংস আসছে আমাদের সুপ্রিম কোর্টের, অনারেবল সুপ্রিম কোর্টের কাছ থেকে, যে দায়ভার উভয় পক্ষেরই। আচ্ছা। মা যদি ওয়ার্কিং হয় ডেফিনেটলি, মা যদি হাউসওয়াইফ সেটা অন্য বিষয়, মা যদি ওয়ার্কিং হয় সেই বাচ্চাটির মেনটেনেন্স মা বাবা দুজনকেই একটা রেশিওতে তুলতে হবে, পুরোটা বাবার উপরে চাপিয়ে দিলে হবে না। বিচ্ছেদের কথা যখন বলছো, ডিভোর্সের, তখন এই অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে একটা সবসময় মানে আমি দেখেছি যে সিনিয়ররা অনেক সময় বলেছেন, এখন অনেকের মেন্টালিটি একটু চেঞ্জ হয়েছে, যে দেখাশুনো করে ভালো পাত্র বা পাত্রী খোঁজ করে তবেই নিজের জীবনটা বেঁধো, নাহলে কিন্তু বিপদ হতে পারে। তো এখন বর্তমান সময় আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়া আসার পর সোশ্যাল মিডিয়াতে অনেকের সাথে অনেকের দেখা হয়, বা এমন হতে পারে যে আমার পরিচিত মানুষ বা আমার দেশের মানুষ বা আমার এলাকার মানুষ সেই কর্মসূত্রে বিদেশে, তার সাথে আবার তার কথাবার্তা হয় এবং সেটা পরে গিয়ে বিয়ে হয়। এবং সেক্ষেত্রে আমিও খেয়াল করে দেখেছি যে সেই সম্পর্কটা ওই ডিস্টেন্সে থাকাকালীন একটু আধটু নড়ে চড়ে বসেছে। এরকম কোনো কেস কি আপনি পেয়েছেন? যেমন হ্যাঁ, এরকম তো কেস আছেই। আমারই একটি কেস বলছি, যদিও তাদের মধ্যে আজকে প্রায় 2.5 বছর হয়ে গেল, 1.5-2 বছর হয়েই গেল ডিভোর্স হয়ে। আচ্ছা। তো বলতে এটা নিয়ে আমার অসুবিধা নেই। এটি একটি অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। মেয়েটি আমার সাথে যোগাযোগ করে, সাউথ কলকাতারই মেয়ে, এবং যোগাযোগ করে বলে যে ম্যাডাম আমি এরকম ডিভোর্স নিয়ে আপনার সাথে একটু কথা বলতে চাই। ভালো কথা, তুমি আমার চেম্বারে চলে এসো। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এলো। তা জানতে পারলাম যে ওই ম্যাট্রিমোনিয়াল সাইট থেকেই মানে তার জন্য বর খোঁজা, পাত্র খোঁজা হচ্ছিল। করতে করতে এরকম 2-3 জনের সাথে কথাবার্তা হয়েছে, তার মধ্যে একটি ছেলেকে তাদের পছন্দ হয়, সেও সাউথ কলকাতারই ছেলে, সে থাকে হচ্ছে আপনার ফ্রান্সে। ওকে। এবং কর্মসূত্রে থাকে, ঠিক আছে, এবং ইউটিউবে বেশ পপুলারও সে। ওকে। যাই হোক, তো ভালো কথা, দুজনেই সিঙ্গিং এর সাথে যুক্ত। ওকে। হাজবেন্ডও ওয়াইফও সিঙ্গিং এর সাথে যুক্ত। সেই হিসেবে মেয়েটি ডিসাইড করে যে হ্যাঁ, মানে আমারই মোটামুটি প্রোফাইলের মধ্যে যখন, ভালোই হবে। কারণ জেনারেলি কি হয়, একই প্রোফাইলে হলে একে অপরকে বুঝতেও, কাজের দিক থেকে প্রফেশনালি বুঝতে খুব সুবিধা হয়। তো ভালো কথা, বিয়ে শাদী হয় এবং মেয়েটি স্পাউস ভিসাতে যায় ফ্রান্সে। ওকে। ওখানে গিয়ে সে যেটা জানতে পারে, তাদের মধ্যে যখন একটা কনজুগাল সম্পর্ক হয়, জানতে পারে যে ছেলেটি গে। মাই গড। এবং সেটা খুবই শকিং, মানে একটা পুরো অপরিচিত দেশ, মেয়েটি একা, মানে তখন মানে বুঝতে পারছেন, মানে সে মেয়েটির ওপর দিয়ে, মেয়ে বলে বলবো না, মানুষের ওপর দিয়ে কেমন যায়। এটা নয় একটি মেয়ের ঘটনা বলে আমি বলছি, এটা তো অপোজিটও হতে পারতো, যে হয়তো মেয়েটি লেসবিয়ান হতে পারতো, কিন্তু সেই সময় সে তো, এটা তো এত সহজ নয় যে আমি একটা র্যাপিডো বুক করলাম, বাপের বাড়ি চলে এলাম।
তাকে তো সেই জায়গাটা থেকে মানে সে কি করবে? কি করলো মানে ওই কয়েকটা দিন বা ওই সময়টা তার বিদেশে? ব্যাপারটা কিছুই না, জিনিসটা ছেলেটির ফ্যামিলি জানতো, বাট ওই যে একটা সোশ্যাল মানে আইওয়াশ, আমার ছেলে পুরুষ নর্মাল, মা ছেলেকে বিয়ে দিয়ে দিল, কিন্তু তার নিজের ইচ্ছাটা পূরণ করার জন্য তুমি যে আরেকটি মানুষের লাইফ নষ্ট করে দিলে, দেখুন এটা তো তার কাছে একটা বিশাল একটা অবিশ্বাসের জায়গা। মানে সেকেন্ড টাইম যখন এরকম কোনো মানুষ নেক্সট বিয়ের কথা ভাববে, ঠিক, মানে তার কাছে তো এটা একটা ফ্ল্যাশব্যাক, একটা ট্রমাটাইজ ফ্ল্যাশব্যাক, সে বিশ্বাসটা করবে কি করে? আর অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে তো এটা বোঝা সম্ভবই নয়। ঠিক, কারেক্ট। কোনো মানুষের মানে এই ডিজায়ারটা, আমি কিন্তু মানে আমি দর্শকদের বলবো, আমি কোনো সমগামীকে আমি এখানে ছোট করছি না, আমি না, না। সবসময় সম্মান জানিয়েই বলছি, বাট কারোর লাইফ নষ্ট না করাটাই ভালো। ঠিক। পার্সোনাল চয়েস থাকতেই পারে, আইন এখন সবাইকে পার্সোনাল চয়েস তো এটা তো লিগ্যাল করেই দিয়েছে, কোনো অসুবিধা তো নেই। কারেক্ট। এখন বর্তমান যুগে আরো একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা সবসময় বলি যে নারী পুরুষ সমান সমান। বিবাহের পরে যেটা আপনি বললেন যে প্রত্যেকে ইন্ডিপেন্ডেন্ট এবং একদম। প্রত্যেকেই নিজেদের মতো করে চলতে চায়। আগেকার সময় সত্যিই এখন আর নেই যে বিয়ের পর মেয়েরা শুধুমাত্র রান্নাঘরে বা ঘর গোছানোতে তারা এক্সপার্ট। আইনে কি মানে নারী পুরুষ সমান সমান ভাবে দেখা হয়? আপনি তো এত বছর ধরে প্র্যাকটিস করছেন এই ডিভোর্সের ক্ষেত্রে, বিভিন্ন সময় শোনা যায় যে ছেলেরা মেয়েটি হয়তো সত্যিই দোষী, মেয়েটির কারণেই হয়তো ডিভোর্সটা হচ্ছে, কিন্তু কোথাও গিয়ে সেই ছেলেটি সারা লাইফ সাফার করছে, তার জীবনের অনেক পরিমাণ অর্থ সেটা এক নিমেষে শুধু কোর্টের একটা ন্যায়তে তাকে দিয়ে দিতে হচ্ছে। একদম। যদি এই কথাটা মানে আমি কিন্তু ম্যাট্রিমোনিয়াল আমাদের যে বিবাহ রিলেটেড যে আইনগুলো আছে সেটার ভিত্তিতে যদি বলেন, তাহলে আমি বলবো ল ইজ নট ইকুয়াল। ল ইজ নট ইকুয়াল ফর ম্যান অ্যান্ড ওমেন। কারণ আমাদের দেশে ম্যাট্রিমোনিয়াল যত লজ আছে, বিবাহ সম্পর্কিত যেসব আইনগুলো, সবই মেয়েদের সুরক্ষার জন্য। ছেলেদের কিছু নেই না, হয়তো ছেলেদেরকে মানুষ মনে করে না। কখন দেওয়া যায় এই 498 এই কেসটা কখন অ্যাপ্লিকেবল করা যায়? 498 এর বিশাল ভাস্ট একটা জায়গা আছে, আচ্ছা, যেটা মেন্টাল ক্রুয়েলটিকেও কভার করে, ফিজিক্যাল ক্রুয়েলটিকেও কভার করে। ওকে, ঠিক আছে। জেনারেলি আমরা 498 এ অ্যাজ আ অ্যাডভোকেট আমরা তখনই বলি যখন ফিজিক্যাল ক্রুয়েলটিটা বাড়ে, ফিজিক্যাল টর্চারটা হয়। ওকে, ঠিক আছে। কারণ দেখুন মেন্টাল ক্রুয়েলটি এক একজনের কাছে এক এক রকম। ওই যে বললাম আমার হাজবেন্ড আমাকে সময় দিচ্ছে না, তার জন্য কিন্তু 498 এ করা যায় না। ওকে, তার জন্য কিন্তু 498 এ করা যায় না। কিন্তু আমার হাজবেন্ড যখনই বাড়িতে থাকে আমাকে সবসময় অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করে যাচ্ছে, আমার ক্যারেক্টার অ্যাসাসিনেট করছে, আমাকে হিউমিলিয়েট করছে, আমাকে সবসময় একটা এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে সে বিভিন্ন ফিল্দি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমার সাথে কথা বলছে। দ্যাট ক্যান বি ইনক্লুডেড ইন 498 এ। সেটা হচ্ছে মেন্টাল টর্চার। ওকে, ঠিক আছে। তো ফিজিক্যাল টর্চারের ক্ষেত্রেই আমরা 498 এটা করতে বলি। কিন্তু এখন এমনই হয়ে গেছে যে এতটাই ফলস কেস, ওই যে বললাম হাজবেন্ড বলল যে বাবা একটু যাও, আজকে একটু ঠান্ডা মাথায় বসতে দাও, ভালো লাগছে না, এটাও এখন মেয়েদের কাছে হিউমিলিয়েশন। হ্যাঁ, এখন এটাও মেয়েদের কাছে হিউমিলিয়েশন। এবার এটাকেই মোটামুটি দুপাতা মিথ্যে কথা লিখে চলে গেল থানায়। এরকম আপনার ক্ষেত্রে হয়েছে? আপনি দেখেছেন যে ছেলেটি সত্যি এখানে কোনো করণীয়, এরকম কোনো কেস হয়েছে? যদি উদাহরণস্বরূপ বলেন। দেখুন আমার যে কেসটা ওটাতে 498 এ হয়নি। ওকে, কিন্তু এটি অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। ঠিক আছে। মেয়েটি কলকাতার ছিল না, ছেলেটি কলকাতার। আচ্ছা, ছেলেটি একই ছেলে, মা বাবার সাথে থাকে, অ্যারেঞ্জ ম্যারেজ করে এই ম্যাট্রিমোনিয়াল সাইট বা আমার এক্সাক্ট মনে নেই, নিউজ পেপার দেখে বিয়ে।
বিয়ে শাদী হয়ে গেল, হওয়ার পর থেকে যেটা শুরু হলো, মেয়েটি বলতে শুরু করলো যে তুমি মা বাবার সাথে থাকতে পারবে না। এই এই সূত্রে বলে রাখি, সুপ্রিম কোর্ট কিন্তু এখন বলে দিয়েছে, যদি কোনো ওয়াইফ হাজবেন্ডকে এই সূত্রে প্রেশারাইজ করে, ইট ইজ আ গ্রাউন্ড অফ ডিভোর্স। তুমি এটা প্রেশারাইজ করতে পারো না যে তুমি তোমার মা বাবাকে দেখবে না বা মা বাবার কাছে থাকবে না। দিস ইজ দ্য গ্রাউন্ড অফ ডিভোর্স, ঠিক আছে? কিন্তু যাই হোক, এই করে করে বিভিন্ন রকম তাদের মধ্যে একটা ডিসপিউট অ্যারোজ করতে শুরু করে। সেটা বেলা 12টার সময় ঘুম থেকে উঠতেন, আচ্ছা, শাশুড়ি মাই রান্না টান্না করে দিতেন। ওকে। উনি মানে ওয়াইফ নন ওয়ার্কিং ছিলেন, লাইফ কাটছিল। এমনই একটা পরিস্থিতি হলো যে একদিন শাশুড়িকে মেরে ফেলে দিল। শাশুড়ির মাথায় এমন জোর আঘাত লাগলো যে তাকে যাই হোক ডাক্তার দেখানো এইসব হলো। তখন ছেলে বললো যে ঠিক আছে, আমার দরকার নেই, কারণ আমার জন্য আমার বাবা মার একটা ক্ষতি হয়ে যেতে পারে, আমি একটা রেন্টেড হাউসে শিফট করে যাই। পরিস্থিতি এমন হলো যে মা ছেলের জন্য রান্না করে পাড়ার একটা গলিতে দাঁড়িয়ে খাওয়াচ্ছে, যে তোর জন্য, তুই এটা খেতে ভালোবাসিস, তোর জন্য এই তরকারিটা করে এনেছি, বাবা খেয়ে নে। কারণ বাড়িতে তো পাঠাতে পারবে না, আর ছেলে বাড়ি গিয়ে বলতে পারবে না যে আমি মায়ের কাছে খেয়ে এসেছি। মানে পরিস্থিতিটা কোন জায়গায়, মেয়েরা কিছু করে না। কি হলো, যখন এবার হাজবেন্ড ওয়াইফ রেন্টে থাকে, ভালো কথা তারা রেন্টে আছে, হঠাৎ করে একদিন রাত্রিবেলা ছেলেটি টিভি দেখছে, তাদের মধ্যে কিছু একটা তর্ক বিতর্ক লাগে। মেয়েটির কাছে আলমারির চাবি ছিল, আলমারির চাবি দিয়ে, গরমকাল ছিল ডেফিনেটলি ছেলেটি মানে জাস্ট যেরকম মানে বাড়িতে আমরা থাকি, একটা বারুদা পরে ছিল, খালি গায়ে ছিল, পিঠের মধ্যে পুরো চাবিটা দিয়ে একেবারে মানে একদম আঘাত। সেই ফটোটা আমি দেখেছিলাম, পুরো নানা করেও পুরো এরকম পিঠটা পুরো জুড়ে স্ক্র্যাচ। বাপরে। আচ্ছা, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, হুম, এক্ষেত্রে বিভিন্ন কেস আপনার কাছে যায়। এই একটা রিসেন্টলি একটা আমি জানি না, আমি হয়তো ভুলও হতে পারি, আপনি আমাকে সংশোধন করে দেবেন। হুম। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, এটা কি এখন লিগাল? হ্যাঁ, লিগাল, আনটিল এন্ড আনলেস আপনারা বিয়ে করছেন না। মানে ধরুন আমি কারো একটার সাথে আমি আমার ওয়াইফের সাথে ঘর করছি, হুম, তারপরে গিয়ে আমার কারোর সাথে একটা সম্পর্ক হলো এবং সেই সম্পর্ক আমি রাখছি, হুম, এইটা কি আইনের চোখে ঠিক? একদম ঠিক। কিন্তু সমাজের চোখে তো এটা বেঠিক। সমাজের চোখে বেঠি, কিন্তু সমাজই তো করছে, সমাজেই তো হচ্ছে। তাহলে তো এই সম্পর্ক আরো দিনের পর দিন বাড়বে। বাড়বেই অ্যাজ এ তো। অ্যাডভোকেট কিভাবে দেখেন এই লটাকে? আমি কিন্তু সবসময় এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারটাকে নেগেটিভ বলবো না। মানুষকে বাঁচতে গেলে মানুষকে ভালোবাসা দিতে হবে। যার সাথে সারা জীবন থাকবো, তাকে যদি ভালোই না বাসলাম, থাকবো কি করে? তাকে সম্মান করলাম না, থাকবো কি করে? পয়সার জন্য বিয়ে করলাম, শুধু পয়সাটাই সব? এখন তো হাজবেন্ডরা বেসিক্যালি এটিএম হয়ে গেছে, টাকা না দিতে পারলেই কেস করে দাও। আইন বলছে একটি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে তোমরা সম্পর্কে থাকতেই পারো, তোমাদের মধ্যে কমিউনিকেশন হতেই পারে, ঠিক আছে? তোমরা একে অপরের প্রতি তোমাদের মধ্যে একটা ইন্টিমেসিও হতে পারে, সেটা ততক্ষণই লিগাল যতক্ষণ তোমরা বিয়ে করছো না। ওকে। কারণ একটি বিয়ে থাকতে তো আমরা আরেকটি বিয়ে করতে পারি না। এরকম হয় অনেক সময় ধর্মীয়, হুম, আমি হিন্দু ধর্মের, আমি অন্য একটা ধর্মের হুম, হুম, মানুষকে বিয়ে করেছি, একদম। ভালোবেসে বিয়ে করেছি, হুম, এবং তারপরে যখন আমি তাদের কাছে গেলাম, দেখলাম তার ধর্ম বা ধরুন তার পরিবার, তার সমাজ, তার সাথে আমি মানিয়ে নিতে পারছি না। হতেই পারে, হ্যাঁ। এরকম বহু উদাহরণ আছে। হুম, হুম, বহু হিন্দু মেয়েরা হয়তো মুসলিমদের, হুম, হুম, মুসলিম ধর্মীয় কোনো ব্যক্তিকে বিয়ে করেছে, তারপর তারা থাকতে পারে। সেক্ষেত্রে কিভাবে কি করা যায় বা কি কেস আপনি দেখেছেন? দেখুন, যখন দুটি ডিফারেন্ট রিলিজিয়নে বিয়ে হচ্ছে, যেমন যেটা বললেন হিন্দু মুসলিম,
সেটা যে কেউ হতে পারে, ছেলে হিন্দু বা মেয়ে মুসলিম, ভাইস ভার্সা। বিয়েটি দুরকম হতে পারে। একেবারেই মুসলিম আইন অনুযায়ী হলো, যেটা জেনারেলি কাজী নামা বলে ওনারা, ওনাদের ভাষায়, ওনাদের ধর্মে। কাজী যেমন ওই যেটা আমরা দেখে থাকি টিভিতে, কবুল হ্যায়, ঠিক আছে, সেইটা তাদের কিন্তু একটা ওই কাজী কিন্তু একটা সার্টিফিকেট তাদের দেয়। ওকে, ঠিক আছে। আরেকটি হয় যেটা হচ্ছে আমরা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট বলি। আচ্ছা। যেখানে বলা আছে যে দুটো ভিন্ন ধর্মের মানুষ একে অপরের বিয়ে করে এই অ্যাক্টের আন্ডারে তাদের বিয়েটিকে রেজিস্টার করতে পারে। ওকে। তো সেই যখন স্পেশাল ম্যারেজ অ্যাক্টের ক্ষেত্রে বিয়ে হয়, সেই ক্ষেত্রে কিন্তু ওই অ্যাক্টের আন্ডারে আমরা ডিভোর্স ফাইল করি, যেটা আমরা সাধারণত ভাবে যেরকম কোর্টে ডিভোর্স হয় সেরকম। কিন্তু যখন এই কাজী নামার ব্যাপারটা এসে যায়, মানে ধরুন এই স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আন্ডারে বিয়েটা রেজিস্টার্ডই নয়, তখন কিন্তু ওটা সেই মানে তাদের ডিভোর্সটা কিন্তু কাজীর কাছেই হবে, সেখানে কিন্তু কোর্টের মানে ইন্টারভেনশন হবে না। ওকে। তখন কিন্তু সেখানে আমাদের যেগুলো ডিভোর্সের যে আইন, সেখানে সেটা খাটবে না। একটাই কথা বলার, যে এপিসোড তো দেখছেন, ভালো খারাপ লিখছেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাবস্ক্রিপশনটাই আমাদের সাহস, আমাদের স্পর্ধা, এরকম এই আরো এপিসোড করার একটা এনার্জি। আমি এর পরের প্রশ্নে যাব। যেহেতু সবকিছু সময় সীমিত থাকে, এরকম জীবনে হচ্ছে কখনো যে বিচ্ছেদের জন্য এসছে, আপনার পরামর্শ নেওয়ার পরে সে সম্পর্ক আবার সুন্দর হয়ে গেছে, সে সম্পর্কে একে অপরের সাথে এখন ভালো আছে, ভালোবেসে? হ্যাঁ, আমার এখন একটা কাপলের কথা মনে পড়ে। তারা দুজনে যখন এসছিল, ভদ্রমহিলা টিচার এবং হাজবেন্ড কোন একটি অফিসে কাজ করতেন, একটি ছোট বাচ্চা ছিল তাদের। তখন বাচ্চাটির বয়স, আমি এটা বলছি 2018 বা 19-এর কথা। বাচ্চাটির বয়স তখন 1-2 বছর ছিল। তো তারা যখন আমার কাছে আসে, মানে দুজনে বিধ্বস্ত, মানে পারলে দুজনেই মানে তখনই মানে তাদেরকে ডিভোর্সে সাইন করে দেওয়া যায়, তারা মানে বেঁচে যায় আর কি। মানে রিজন অনেক ছিল, আমি সেই রিজনে আর যাচ্ছি না, আমার অত মনেও নেই, এতদিন আগের কথা। তো আমি তাদেরকে কিন্তু বেশ বলতে পারেন প্রায় 3 ঘন্টা আমি আমার চেম্বারে তাদেরকে বুঝিয়েছিলাম, এবং বাই গড গ্রেস তারা কিন্তু আজও একসাথে আছে। বাহ! বিয়ে করার আগে, সে লাভ ম্যারেজ হোক আর অ্যারেঞ্জ ম্যারেজ, কোন কোন বিষয়গুলো দেখে তবে ছাদনা তলা অব্দি এগোনো উচিত, কি বলবেন আপনি? কোন কোন বিষয়গুলো? দেখুন, সবার আগে আমি যেটা বাড়ির বড় যারা, সেটা লাভ ম্যারেজের ক্ষেত্রেই হোক অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রেই হোক, তাদেরকে আমি যেটা অ্যাডভাইস করব, তাড়াহুড়োতে যাবেন না। যে একটা প্রেশারাইজ, যে এই টাইমের মধ্যেই বিয়েটা করতেই হবে, দিস ইজ আ ফার্স্ট সিগন্যাল কিছু গন্ডগোল আছে। তাতে যদি মানে বেশ অনেক বয়সে গিয়ে বিয়ে হয়, মানে তাও বলবো ভালো, কোর্ট অব্দি যেন না আসতে হয়, দেখতে আমাদেরও খুব একটা ভালো লাগে না। তাহলে তো আপনার প্রফেশনের কি হবে? অনেক মামলা আছে, মামলা অনেক ধরনের আছে। ঠিক। আর নিজের প্রফেশনের জন্য তো আমি চাইবো না অনেকের বিচ্ছেদ হয়ে যাক, এটা ঠিক নয়, এটা মনুষ্যত্ব নয়। আমরা অ্যাডভোকেট, কিন্তু আমরাও মানুষ, আমরা সবসময় চেষ্টা করি, মানে ইভেন আমরা কেন, জাজরাও চেষ্টা করেন একটা সময় দেওয়া, মানে মিউচুয়াল ডিভোর্সের ক্ষেত্রে যেমন দুপক্ষই রাজি, তবুও ফাইলিং থেকে যে হিয়ারিং, তার মাঝখানে কিন্তু এটা 6 মাসের সময় দেওয়া হয়, এটাকে আইনি ভাষায় আমরা কুলিং পিরিয়ড বলি। এই কুলিং পিরিয়ড মানে যদি দুই পক্ষের মাথা ঠান্ডা হয়, যদি তারা আবার একটা সেকেন্ড চান্স একে অপরকে দেয়, তো কোর্টও কিন্তু দেয়। বিচ্ছেদটা আমাদের দেশে কিন্তু খুব একটা সুন্দর তো জিনিস নয়। কারেক্ট। আরো একবার শিল্পাদি অসংখ্য ধন্যবাদ আমাদের এই পডকাস্টে। এটা তো আপনার প্রথম পডকাস্ট? হ্যাঁ, মানে শান্তনু থেকে প্রথম পডকাস্ট। ঠিক। আমি দৃঢ় বিশ্বাস যে একটা এপিসোডে আমি কিছু জানতে পারবো, কিন্তু সবকিছু জানতে পারবো না, এবং আরো বহু ঘটনা নিশ্চয়ই আপনার কাছে আছে যেগুলো হয়তো বাকি থাকলো, যেটা আবার কখনো না কখনো এই আড্ডায় আমরা জানতে পারবো। আর প্রান্তে যারা রয়েছেন, আমার ফ্যামিলির মানুষ, পরিবারের মানুষ, আপনাদের প্রত্যেকের মেসেজ, কমেন্ট আমরা পাচ্ছি,
খুব 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 ভালো লাগছে। আরো ভালো লাগছে যে আপনারা আপনাদের পছন্দের শিল্পীর কথা বলছেন, কোন ধরনের পডকাস্ট আপনারা দেখতে চান সেটা আপনি বলছেন, আমাদেরকে আপন করে নিচ্ছেন, আমাদের পরিবার বড় করছেন, তার জন্য ধন্যবাদ। প্লিজ যারা নতুন দেখছেন আমাদের সাথে যুক্ত থাকার জন্য সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করবেন। ক্যামেরার ও প্রান্তে বাবাইদা এবং কৌস্তব, শান্তনু থেকে আমি শান্তনু, আর আজকে আমার গেস্ট ছিল শিল্পা সেনগুপ্ত। নেক্সট এপিসোডে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন শান্তনু ঠেক।